আজকে আমি আপনাদের সাথে এমন একটি গল্প শেয়ার করতে যাচ্ছি যে গল্পটি পড়ার পর আপনি বুঝতে পারবেন একজন মানুষ কিভাবে শিখর থেকে কিভাবে শেকড়ে নেমে আসে, অর্থাৎ কিভাবে উচ্চস্থান থেকে কিভাবে তার অধঃপতন হতে পারে শুধুমাত্র প্রতিহিংসার কারণে। যে আপনি ঠিকই শুনেছেন, আজকের গল্পটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা ছোট গল্প, সেটা হচ্ছে প্রতিহিংসা। প্রতিহিংসা মানে তো আমরা বুঝি, অর্থাৎ একজনের জন্য ঈর্ষাপরায়ণ হয়ে আমরা কিভাবে নিজের জীবনটাকে আসলে জলাঞ্জলি দিয়ে দিচ্ছি মনের অজান্তেই, সেই জিনিসটা হচ্ছে আসলে বলতে গেলে এক ধরনের প্রতিহিংসা। তো যাই হোক, গল্পটা যদি আমি মূল প্লটে আসি তাহলে গল্পটা হচ্ছে এমন: মুকুন্দলাল বাবু এবং গৌরীকান্ত বাবু দুইজন একসময় আসলে বন্ধু ছিলেন, অর্থাৎ তাদের মধ্যে কিন্তু সখ্যতা ছিল। তো গৌরীকান্ত বাবু কিন্তু সেই সময়ে খুব বেশি সচ্ছল ছিলেন না, অর্থাৎ গৌরীকান্ত বাবু তার জীবদ্দশাতে খুব বেশি সচ্ছল ছিলেন না। তখন যেহেতু তাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে, তখন মুকুন্দবাবু চিন্তা করলেন যে গৌরীকান্ত বাবু যেহেতু অসহায়, তাহলে তাকে আসলে তার সম্পদের দেখাশোনার দেখভালটা দেওয়া যাক। এবং সেই মোতাবেক মুকুন্দলাল বাবু কিন্তু গৌরীকান্ত বাবুকে সম্পদের দেখাশোনা করার দায়িত্ব দিলেন, এবং গৌরীকান্ত বাবুও সেই মর্যাদাটা রাখলেন। অর্থাৎ যখন আসলে গৌরীকান্ত বাবুকে তার সম্পদ দেখভাল করার জন্য দেওয়া হলো, গৌরীকান্ত বাবু কিন্তু দিনে দিনে তার সম্পদের পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি করতে লাগলেন, এবং এভাবেই তাদের মধ্যে কিন্তু আসলে সম্পর্কটা খুব ভালো হয়ে যায় আস্তে আস্তে। এবং একসময় দেখা যায় যে গৌরীকান্ত বাবুও আস্তে আস্তে কিন্তু সমৃদ্ধশালী হয়ে উঠলেন, এবং গ্রামের মধ্যে তিনি দেওয়ানজি নামে কিন্তু পরিচিতি পেলেন। দেওয়ানজি মানে তৎকালীন সময়ে কিন্তু যাদের একটু ভালো অর্থকড়ি থাকতো, ভালো টাকা পয়সা থাকতো, তাদেরকে কিন্তু দেওয়ানজি বলা হতো। তো ওই দিক থেকে গৌরীকান্ত বাবু একসময়ের অসহায়ত্ব থেকে কিন্তু আসলে কি হয়ে যান, দেওয়ানজি হিসেবে অধিষ্ঠিত হয়ে যান। তো যাই হোক, এগুলো ছিল আগের কথা। অর্থাৎ বর্তমানে গৌরীকান্ত বাবু এবং মুকুন্দলাল বাবু দুইজনেই কিন্তু মৃত। বর্তমানে তাদের যে বংশধররা রয়েছে তারাই কিন্তু আসলে টিকে আছে। তো টিকে থাকলেও আগের মতোই কিন্তু সব কিছু চলতেছে, কিন্তু আগের মতো সব কিছু চললে সব কিছু মন মানসিকতা কিন্তু মানুষের আগের মতো থাকে না। অর্থাৎ আগের দিনে মানুষ যেরকম করে চিন্তা করতো একজন আরেকজনকে তার অবস্থান থেকে দেখতো, বর্তমানে কিন্তু সেরকমটা নাই। সেই জিনিসটাই রবীন্দ্রনাথ ঠাকুর আসলে এই প্রতিহিংসা গল্প আসলে দেখানোর চেষ্টা করেছেন। তো বর্তমানে মুকুন্দ বাবুর একজন পোষ্যপুত্র রয়েছে যার নাম হচ্ছে বিনোদ বিহারী, আর এদিকে গৌরীকান্ত বাবুর একজন নাত জামাই ছিল যার নাম ছিল অম্বিকাচরণ। তো এই অম্বিকাচরণকে আসলে গৌরীকান্ত বাবু তার কিন্তু ব্যবসায়ের আসলে ম্যানেজার পদে নিযুক্ত করেন। কারণ অর্থাৎ ম্যানেজার পদে নিযুক্ত করেন বলতে তার সকল কিছু কিন্তু দেখাশোনা করতেন ব্যবসায়ের আগের মতোই, অর্থাৎ তাদের দাদারা যেরকম করে গিয়েছিল অনেকটা সেরকমই বলা যায়। তবে এখানে যে গৌরীকান্ত বাবু রয়েছেন, গৌরীকান্ত বাবু হচ্ছে আসলে পোষ্যপুত্র, কিন্তু মুকুন্দলাল বাবুর নিজের একজন পুত্র রয়েছে যার নাম ছিল রামকান্ত। তো তিনি তার নিজের পুত্রকে বিশ্বাস করতেন না, মূলত এই জন্যই আসলে অম্বিকাচরণকে অর্থাৎ গৌরীকান্ত বাবুর যে নাত জামাই রয়েছে তাকে তিনি আসলে কি করে যান, ম্যানেজার নিযুক্ত করে যান। তো সব কিছু কিন্তু এভাবে চলতেছিল। তো গৌরীকান্ত বাবুর একজন স্ত্রী ছিল, তার নাম ছিল আসলে নয়নতারা। আর যে অম্বিকাচরণ বাবু রয়েছে, অম্বিকাচরণ বাবুর স্ত্রীর নাম হচ্ছে ইন্দ্রাণী। তো একসময় দেখা যায় যে গল্পের একটা অংশে দেখতে পাবেন যে ইন্দ্রাণী এবং তার বাড়ির সকলে মিলে কিন্তু আসলে এক বাড়ির পাশে এক জায়গায় দাওয়াত খেতে আসে, এবং দাওয়াত খেতে আসার পর যখন বিকেল হয়ে গেল, বিকেলের দিকে ইন্দ্রাণী কিন্তু অর্থাৎ গৌরীকান্ত বাবুদের বাড়িতে গেল বলতে নয়নতারাদের সাথে দেখা করতে গেল। সে একটু বিকালে গিয়েছে, কারণ সে ভালো করে জানে যে নয়নতারাদের বাড়িতে গেলে তাকে কিন্তু খাওয়ার জন্য কিন্তু অনুরোধ করবে এবং বিভিন্ন কিছুর জন্য অনুরোধ করবে। এই জন্য তারা যাতে তার সাথে ইন্দ্রাণীর সাথে জোরাজোরি করতে না পারে, সেই জন্য সে একটু দেরিতে গিয়েছে, যাতে সন্ধ্যার আগে সে ফিরে আসতে পারে। আসলে এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। অনেকগুলো কারণ বলতে ইন্দ্রাণীর সবসময় একটা অহংকার ছিল, গুপ্ত অহংকার বা দেমাক ছিল। আসলে দেমাক থাকার পেছনে কিন্তু যথেষ্ট কারণ রয়েছে, কারণ ইন্দ্রাণী ছিল দেখতে যথেষ্ট সুন্দরী। তো সুন্দরী হওয়ার কারণে তার অবশ্যই একটু দেমাক রয়েছে। আসলে অহংকারের পেছনে অনেকগুলোই কারণ রয়েছে। কারণ হচ্ছে ইন্দ্রাণী সবসময় বলে যে আজকে বিনোদ বিহারী বাবু অথবা মুকুন্দ বাবুদের যে আজকে এত প্রতিপত্তি, সব কিছুর পেছনে কিন্তু আসলে তাদের অবদান রয়েছে। তার নিজের স্বামীরও কিন্তু যথেষ্ট অবদান রয়েছে অম্বিকাচরণের। কারণ অম্বিকাচরণ চাইলে একসময় আইন পড়াশোনা করার জন্য বাইরে যেতে পারতেন, কিন্তু শুধুমাত্র তাদের ব্যবসাকে দেখভাল করার জন্য সে কিন্তু বাইরে পড়তে যাননি। এবং দিনে দিনে উত্তরোত্তর গৌরীকান্ত বাবুর যে নাত জামাই রয়েছে অম্বিকাচরণ বাবু, তিনি কিন্তু তাদের সম্পদের পরিমাণ বৃদ্ধি করতে লাগলেন। তো যেমনটা বলেছিলাম, ইন্দ্রাণী যেরকমটাই ভেবেছিল, অর্থাৎ ইন্দ্রাণী ভেবেছিল কিন্তু সে যদি বিকাল করে না যায় তাহলে কিন্তু তাকে অনেক কিছু নিয়ে জোরাজোরি করবে, ইভেন তাকে অপমানও করতে পারে।
তো যথারীতি তাই ঘটলো। আসলে সে যখন নয়নতারাদের বাড়িতে গেল তখন দেখা গেল যে বিনোদ বিহারী বাবুর যে স্ত্রী নয়নতারা রয়েছে সেই ইন্দ্রাণীকে বিভিন্নভাবে কটাক্ষ করতে লাগলো। সে যে বিভিন্ন অলংকার পরে গিয়েছে, এই অলংকারগুলো কিভাবে পেলো বা এত রাজকীয় বেশভূষার কারণ কি, তাকে বিভিন্নভাবে খাওয়ার জন্য আপ্যায়ন করতে থাকলো। অর্থাৎ বিভিন্ন কিছু বলে দাসীদের মাধ্যমে কিন্তু তাকে আসলে ছোট করার চেষ্টা করলো, কটাক্ষ করার চেষ্টা করলো। তো এই জিনিসটা কিন্তু ইন্দ্রাণীর আসলে খুব গায়ে লাগে। সে বাড়িতে চলে এসে তার যে স্বামী অম্বিকা বাবু রয়েছে, অম্বিকা বাবুকে সব কিছু বলে এবং এটাও বলে যে সে নিজে গিয়ে বিনোদ বাবুকে কিন্তু আসলে শাসিয়ে আসবে। তো যখন বলছে যে শাসিয়ে আসবে তখন কিন্তু অম্বিকাচরণ বাবু তাকে বাধা দিলেন যে তুমি যেও না, বিনোদ বিহারী বাবু খুবই ভালো মানুষ, তার সাথে ঝগড়া করার কোনো মানে হয় না। তো এভাবে আসলে ঘটনাটা চলতে থাকে আর কি। এবং অম্বিকা পরবর্তীতে দেখা যায় যে ইন্দ্রাণী আসলে আর যায় না তাকে ছোট করার জন্য। আসলে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। সেটা হচ্ছে বিনোদ বিহারী বাবু সবসময় অম্বিকাচরণ বাবুর হাতে আসলে সকল সম্পদের হিসাব বুঝিয়ে দিয়ে বা সকল ব্যবসাপাতের হিসাব বুঝিয়ে দিয়ে তিনি সবসময় বিন্দাস ঘুরতেন। তিনি সবসময় মানে অলৌকিক স্বপ্ন চিন্তা করতেন। তিনি হয়তো ভাবেন যে তিনি রাতারাতি হঠাৎ একটা গুহায় গিয়ে, একটা দরজা গিয়ে রাতারাতি ধনকুবের হয়ে যাবেন, এ ধরনের তিনি আসলে হিসাবগুলো করতেন। অর্থাৎ তিনি তার ব্যবসায়ের প্রতি খুবই উদাসীন ছিলেন, কিন্তু তার ব্যবসাটাকে খুব যত্ন সহকারে আগলে রাখতেন আসলে যে অম্বিকাচরণ বাবু রয়েছেন তিনি। এই জন্যই অর্থাৎ তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল। এবং বিনোদ বিহারী বাবু যখন তখন কিন্তু অম্বিকাচরণ বাবু থেকে টাকা নিয়ে যেতেন, অর্থাৎ তাদের ক্যাশ থেকে। এবং একসময় দেখা যেত যে আসলে অম্বিকাচরণ বাবুর হিসাব মিলাতে কষ্ট হয়ে যেত। তো এত কিছুর পরও কিন্তু সবসময় সব কিছু ভালোভাবে চলতে থাকে। তো এদিকে যখন ইন্দ্রাণীকে আসলে অপমান করা হলো এক বিকালবেলা, এরপর দিন একটা ঘটনা ঘটলো। এরপর দিন বিনোদ বিহারী বাবুকে তার স্ত্রী আসলে একটা কথা বললেন। সেই কথাটাও যদি আমি আপনাদেরকে বলে বা পড়ে শোনাই সেটা আপনি বুঝতে পারবেন। যেমন সেটা হচ্ছে, দেখেন, নিমন্ত্রণের পরদিন হইতে নয়নতারা তাহার স্বামীর কানে মন্ত্রণা দিতে লাগিলেন, তুমি তো নিজে কিছুই দেখো না, তোমাকে অম্বিকা হাত তুলিয়া যাহা দেয় তাহাই তুমি শিরোধার্য করিয়া লও। এদিকে ভিতরে ভিতরে কী সর্বনাশ হইতেছে তাহা কেহই জানে না। তোমার ম্যানেজারের স্ত্রী যা গয়না পরিয়া আসিয়াছিল, এমন গয়না তোমার ঘরে আসিয়া আমি কখনো চক্ষে দেখি নাই। এসব গয়না সে কোথা হইতে পাই এবং এত দেমাকই বা তাহার বাড়িল কিসের জোরে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এখানে যে বিনোদ বিহারী বাবুর স্ত্রী নয়নতারা রয়েছে, নয়নতারা কিন্তু বিনোদ বিহারী বাবুকে তার কানে বলতে গেলে এক ধরনের বিষ ঢুকিয়ে দেয়, এক ধরনের সন্দেহ ঢুকিয়ে দেয়, যাতে তাদের মধ্যে আসলে সম্পর্কটা খারাপ হতে থাকে। কেন এটা করলো? কারণ ওই যে ইন্দ্রাণী যে ওই দিন আসলে খুব দামি দামি গহনা পরে আসছিল এবং সেগুলো সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয়েছিল ইন্দ্রাণী কোনো উত্তর দেয় নাই। কারণ ইন্দ্রাণী তো তাদেরকে দুই চোখে সহ্য হয় না, সে আসলে কিসের উত্তর দিব। তো এই জিনিসগুলো আসলে নয়নতারা নিতে পারেনি বলে সেই বিনোদ বিহারী বাবু অর্থাৎ তার স্বামীকে আসলে বিভিন্নভাবে কি বোঝানোর চেষ্টা করলো যে তারা আসলে অম্বিকাচরণ বাবু তার ক্যাশ থেকে আসলে টাকা পয়সা সরাচ্ছে, যার কারণে তারা দিনে দিনে এত বেশি বড়লোক হয়ে যাচ্ছে, এত দেওয়ানজির মতো আসলে আচরণ করতেছে। তো প্রথমে বিনোদ বিহারী বাবু বিশ্বাস করতে চাইলেন না, কিন্তু পরবর্তীতে বউ যখন বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলো তখন তিনি মনে মনে ধরে নিলেন যে না, আসলে হয়তো ব্যাপারটা সত্যি। এবং তিনি বিভিন্নভাবে অম্বিকাচরণ বাবুকে কিভাবে ধরা যায় সেই কৌশলটা আসলে খুঁজতে লাগলেন বা সেই সুযোগটা আসলে খুঁজতে লাগলেন। এবং সেজন্য তিনি এই গোয়েন্দা কাজের জন্য বামাচরণ নামক একজন ব্যক্তিকে দায়িত্ব দিলেন। তো বামাচরণও কিন্তু আসলে অম্বিকা বাবুর উপর খেপেছিল বিভিন্নভাবে, কারণ এত শত মানুষ থাকতে একজন বাইরের মানুষকে কেন আসলে জীবদ্দশায় আসলে গৌরীকান্ত বাবু বলেন বা এটাকে কি বলে, প্রথমে যে চরিত্রটা বলেছি মুকুন্দলাল বাবু, তারা কেন আসলে অম্বিকা বাবুকে আসলে কি করে গেলেন, মানে ম্যানেজার হিসেবে নিযুক্ত করে গেলেন। সেও বামাচরণ বাবুও কিন্তু এটার কিন্তু আসলে একটা খুঁত খুঁজে বের করলেন এবং সেও সিদ্ধান্ত নিয়ে ফেলল যে অম্বিকাচরণ বাবুকে যেভাবে হোক এবার কিন্তু ফাঁসাতেই হবে, তাকে আসলে যেভাবে হোক দোষী প্রমাণ করতে হবে। এবং সেই অনুযায়ী সে কাজ করতে লাগলো। পরবর্তীতে দেখা যায় যে এই বামাচরণ বাবু একটা ইস্যু খুঁজে বের করলো। সেই ইস্যুটা ছিল এরকম, গৌরীকান্ত বাবু আর মুকুন্দ বাবুদের আমলে যখন আসলে বিভিন্ন জমি জমা নিয়ে আসলে কি হতো, বিরোধ হতো মানুষের মধ্যে, অর্থাৎ মুকুন্দচরণ বাবুদের সাথে এবং গৌরীকান্ত বাবুদের সাথে যখন বিরোধ হতো তখন কিন্তু গৌরীকান্ত বাবু সেই জমি জমা নিয়ে বিরোধকে খুব ভালোভাবে মীমাংসা করতেন এবং মামলাটাকে সম্পূর্ণ মুকুন্দ বাবুর দিকে কিন্তু নিয়ে আসতেন। অর্থাৎ যত সম্পদের পরিমাণ আছে সব কিন্তু মুকুন্দ বাবুর আসলে কি নামে লিখে নিতেন এবং তার হিসাবে জমা করতেন। অর্থাৎ এখানে বামাচরণ বাবু এটা বোঝানোর চেষ্টা করেছিলেন যে আসলে গৌরীকান্ত বাবু খুবই ভালো ছিলেন, কিন্তু তার যে নাত জামাই অম্বিকাচরণ বাবু কিন্তু ভালো নয়। অর্থাৎ সহজ কথায় বললে গৌরীকান্ত বাবু তখন জোরপূর্বক মানুষের জমি জমা দখল করে কিন্তু মুকুন্দলাল বাবুর নামে করে নিতেন। তো এই দিক থেকে কিন্তু আসলে অম্বিকাচরণ বাবু খুবই সৎ
এবং তিনি দুই পক্ষের মধ্যে সবসময় সমঝোতা করার চেষ্টা করতেন, অর্থাৎ তিনি একটা আপোষে আসার চেষ্টা করতেন। তো বামাচরণ কিন্তু এটাকে আসলে একটা ইস্যু বানানোর চেষ্টা করলো। সে বিনোদ বিহারী বাবুকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলো যে অম্বিকাচরণ কেন দুই পক্ষের মধ্যে আপোষ করার সর্বোচ্চ চেষ্টা করবে, তার নিশ্চয়ই এখানে কোনো হাত আছে, সে নিশ্চয়ই দুই পক্ষ থেকে মানে বিপরীত পক্ষ থেকে কিছু না কিছু গ্রহণ করে, এবং গ্রহণ করে বলেই সে সবসময় আপোষ করে ফেলে কোনো একটা বিষয়। কিন্তু দেখেন এখানে কিন্তু অম্বিকাচরণ বাবুর তেমন কোনো দূর অভিসন্ধি ছিল না। তো এটা কি করলো, এটা কিন্তু বিনোদ বিহারী বাবু একদম মনে প্রাণে বিশ্বাস করে নিল, এবং বিনোদ বিহারী বাবু মনে প্রাণে বিশ্বাস করলো দেখেন সে কিন্তু আসলে অম্বিকাচরণ বাবুকে চলে যেতে বা চাকরিচ্যুত করার জন্য তার মন থেকে কিন্তু সায় দেয় না। কেন সায় দেয় না? কারণ ওই যে অম্বিকাচরণ বাবু রয়েছে তার থেকে কিন্তু ক্যাশ থেকে যখন যা চাইতো সে তখনই তা দিত, এবং বিপদ আপদে তাকে সাহায্য করতো। তো সে চাইলেও আসলে পারে না। তো স্বামীর এই কাপুরুষতা দেখে আসলে নয়নতারার বিষয়টা খুবই সহ্য হয় না। সে একদিন আড়ালে যখন আসলে বিনোদ বিহারী বাবু ছিল না, তার অনুপস্থিতিতে অম্বিকাচরণ বাবুকে আসলে ডেকে বললো যে আগামীকাল থেকে আপনার আসলে আর আসার দরকার নাই চাকরিতে। তো অম্বিকাচরণ বাবু এতে খুবই অবাক হয়ে গেল। তো অম্বিকাচরণ বাবু এগুলো আসলে বাড়িতে গিয়ে কিছুই বলে না। এদিকে আবার অম্বিকা বাবুর আসলে ইনফ্লুয়েঞ্জা জ্বর হলো। ইনফ্লুয়েঞ্জা জ্বরে সে অনেকদিন শুয়েছিল। তো শুয়ে থাকা সত্ত্বেও অসুস্থ শরীর নিয়ে তিনি একদিন অফিসে গেলেন, এবং অফিসে গিয়ে তিনি খুবই অবাক হয়ে গেলেন, দেখলেন যে তার টেবিলে কোনো খাতাপত্র কিছুই নেই। অর্থাৎ এখানে সহজে বোঝানো হয়েছে যে আসলে বিনোদ বিহারীরা বা বিনোদ বাবুরা তাকে ম্যানেজার পদ থেকে অনেকটা অব্যাহতি দিয়েছেন টাইপের বলা যায়। সে সবাইকে জিজ্ঞাসা করলো, কিন্তু সবাই আসলে কিছু বলতেছিল না। তো সে যথারীতি বাড়িতে চলে আসলো, এবং তার এই বিমর্ষ বদন দেখে অম্বিকাচরণ বাবুর স্ত্রী ইন্দ্রাণী তাকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে। তখন ইন্দ্রাণীর জোরাজুরিতে অম্বিকাচরণ বাবু সব ঘটনা খুলে বললেন। তো আবারও সে আসলে তাদেরকে তিরস্কার করার জন্য, অর্থাৎ ইন্দ্রাণী আবারও উদ্যত হলেন যে তাদেরকে তিরস্কার করবেন। তো এবারও কিন্তু আসলে অম্বিকাচরণ বাবু তার স্ত্রীকে বাধা দিলেন যে এটা করিও না, এটা করার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, করা কিন্তু হলো না। এদিকে আবার আরেকটা ঘটনা ঘটে গেল। যখন অম্বিকাচরণ বাবু আসলে উপস্থিত ছিল না অফিসে, তার অনুপস্থিতিতে গৌরীকান্ত বাবু মানে ক্যাশিয়ার থেকে বিভিন্নভাবে টাকা নিয়ে গিয়েছিল, মানুষ থেকে টাকা ধার করেছে। তো অর্থাৎ সব কিছু মিলে সে একটা ঋণের বোঝায় পড়ে গেল, এবং বিভিন্ন পাওনাদার তার আসলে কি হয়ে গেল, তৈরি হয়ে গেল। তো এই পাওনাদারদের টাকাগুলো কিন্তু আসলে কে দিতে পারলো না, বিনোদ বাবুর পক্ষে শোধ করা সম্ভব হয়ে উঠলো না। সে এত বেশি আসলে কি করে ফেলেছে, দানা করে ফেলেছে। তো এই ঘটনাগুলো এবার অম্বিকাচরণ বাবুর কানে আসলো। তখন সে সিদ্ধান্ত নিল যে যেভাবে হোক আসলে বিনোদ বিহারী বাবুকে বাঁচাতে হবে তার এই সমস্যার হাত থেকে। এবং গল্পের এক পর্যায়ে দেখা যায় যে অম্বিকাচরণ বাবু তার স্ত্রী ইন্দ্রাণীকে অনুরোধ করে যে যাতে তার সকল গয়নাগাটি আসলে এক জায়গায় জড়ো করে, এবং সেগুলোর বিনিময়ে হলেও সে বিনোদ বিহারী বাবুকে কিন্তু আসলে বাঁচাবে। এবং যথারীতি তাই হলো। স্বামীর জোরাজুরিতে ইন্দ্রাণী দেবী আসলে না করতে পারলো না, এবং সে আসলে স্বামীর কল্যাণেই আসলে কি করলো, সব কিছু দিয়ে দিল। এবং সব কিছুর বিনিময়ে দেখা গেল যে একসময় অম্বিকাচরণ বাবু বিনোদ বাবুকে কিন্তু কি করতে সমর্থ হলো, আসলে এই অবস্থা থেকে আসলে উদ্ধার করতে সমর্থ হলো। এবং এই সকল ঘটনার কিন্তু ভুলগুলো বুঝতে পারলেন যে বিনোদ বিহারী বাবু এবং তার যে স্ত্রী রয়েছেন নয়নতারা দেবী। এবং একসময় দেখা গেল যে নয়নতারাদের সাথে এবং ইন্দ্রাণীদের সাথে আবার সুসম্পর্ক গড়ে উঠল। তো এখানে শেষে একটা কথা বলা হয়েছে, দেখেন, বাঁকা করি পরগনা পুনশ্চ ক্রয় হইয়া গেল, তখন প্রতিজ্ঞা ভঙ্গ করিয়া গতভূষণা ইন্দ্রাণী আবার নয়নতারার অন্তপুরে নিমন্ত্রণে গমন করিল, আর তাহার মনে কোনো অপমান বেদনা রহিল না। অর্থাৎ এই গল্পটা পাঠ করে আমরা এটাই দেখতে পেলাম যে একজন মানুষ শুধুমাত্র তার একটা সুপ্ত আত্মঅহংকারের কারণে, সুপ্ত প্রতিহিংসার কারণে সে কিভাবে সর্বোচ্চ স্তর থেকে নিচে নেমে আসলো, এবং পরবর্তীতে তাকে উদ্ধার করার জন্য সেই প্রতিহিংসার মানুষটাই কিন্তু এগিয়ে আসলো। অর্থাৎ যাকে আপনি একসময়, যার নুন খেয়ে আপনি বড়লোক হয়েছেন, তাকে যখন একসময় ভুলে যাবেন তখন আপনি অবশ্যই বিপদে পড়বেন, এবং বিপদে পড়ে আবার তার দ্বারস্থ হয়ে আপনি তার মাধ্যমে কিন্তু উদ্ধার হবেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোট গল্প প্রতিহিংসার মাধ্যমে এই জিনিসটাই আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন বলে আমার বিশ্বাস। আপনার কেমন লেগেছে বা আপনি পড়ে এটা কি বুঝেছেন সেটা চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখানে আসলে খুব সুন্দর একটা কথা বলা হয়েছে, যেমন ওই যখন মুকুন্দবাবু এবং গৌরীকান্তবাবু মারা গিয়েছিল তাদের সখ্যতা নিয়ে এবং বর্তমানকালের সখ্যতা নিয়ে লেখক সুন্দর একটি কথা বলেছেন। সেটা হচ্ছে, পূর্বকালে টাকা সস্তা ছিল এবং হৃদয়টাও কিছু সুলভ ছিল, এখন সম্মতিক্রমে হৃদয়ের বাজে খরচটা এক প্রকার রহিত হইয়াছে, নিতান্ত আত্মীয়ের ভাগেই টানাটানি পড়িয়াছে, তা বাহিরের লোকে পাইবে কথা হইতে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে আগে মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে একটা মেলবন্ধন ছিল, বর্তমানে কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে।
তো যাই হোক, সবশেষে বলবো আজকে ভিডিওটা যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর কোন জিনিসটা ভালো লাগে না চাইলে কমেন্ট বক্সে জানাতে পারবেন। আর যদি এরকম নতুন নতুন বইয়ের রিভিউ পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনে অল নোটিফিকেশন করে দিবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।